রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ দুই হুজুরের গপ্পর নতুন পর্বে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, তার অভিনয়ের অনুরাগী আমরা সকলেই। ব্যোমকেশের ধূর্ত প্রতিপক্ষই হোক, উত্তরবঙ্গের ট্র্যাভেল এজেন্টই হোক, অথবা আমাদের আশেপাশেই ভিড়ে মিশে থাকা পুলিশের চরিত্র হোক, সমস্ত চরিত্রেই তার অবাধ সাবলীল যাতায়াত। নতুন প্রজন্মের যে কজন মানুষের কাজের দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকি, এই মানুষটি তাঁদের মধ্যে অন্যতম। আজ আমাদের সঙ্গে কথা বলবেন শ্রী দুর্বার শর্মা। দুর্বারদা, তোমাকে দূরদর্শন বাংলায় স্বাগত। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি, তুই কেমন আছিস? চলছে, ভালো আছি, এবং তোমার সঙ্গে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আসার সৌভাগ্য হলো। মানে কি বলবো জানি না, মানে ছোটবেলা থেকে যে দূরদর্শনকে আমরা চিনি, হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে একেবারে সন্ধে অবধি যে দূরদর্শনকে সঙ্গে নিয়ে বাঙালি চলতো একটা সময়, এখনও সেটার ধারা রয়ে অব্যাহত। এবার সেই মানে আমার ওই ছোটোবেলার কথাটা, আজকে আসার সময় আমার ওই ছোটোবেলার কথাটা মনে পড়ছে, যে ঘুম থেকে ওঠার সময় থেকে ওই জন্মদিনের অনুষ্ঠান, হ্যাঁ খবর, তারপরে কৃষি বিষয়ক যে অনুষ্ঠান, এইগুলো একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমাদের নিত্যদিনের জীবন যাপনের সঙ্গে। বাড়িতে আমার মা বাবা সকলেই খুব আমার স্ত্রী খুবই আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে আমি মানে ডাক পেয়েছি, কথা বলার সুযোগ হচ্ছে। কারণ এইরকম সুযোগ, এরকম সময়, এইরকম আয়োজন তো সচরাচর ঘটে না। ফলত সেই জায়গা থেকে একজন মানুষ হিসেবে এখানে ডাক পেয়ে আমি সত্যিকারে খুবই আনন্দিত, এবং অনেক ধন্যবাদ সবাইকে। একদম প্রথমে ধরো তোমার কাজের জীবন, তোমার ভাবনা নিয়ে আমরা আজকে কথা বলবো। তুমি তো মঞ্চ থেকে পর্দায় এসেছো, তো আমি মঞ্চের একটু আগের কথাটা জানতে চাই। তোমার কি শৈশব থেকেই অভিনয়ের বাসনাটা ছিল? হ্যাঁ, মানে বাসনা বলতে জিনিসটা এরকম যে আমার মা, তিনি একজন অভিনয় শিল্পী, এখনো অভিনয় করেন, এবং আমার অভিনয় শেখার প্রারম্ভিক যে পাঠ, সেইটা আমার মায়ের থেকেই। আমি মায়ের সঙ্গে আমি দেখতাম যে মা থিয়েটার করতে যেতেন। আমি যে গ্রামে থাকতাম, বেলাকোবাই, জলপাইগুড়ি থেকে আরও 17-18 কিলোমিটার দূরে একটি গ্রাম, সেখান থেকে আমার মা নিত্যদিন থিয়েটার করতে যেতেন শহরে। এবং আমার আশ্চর্য লাগতো, ভালো লাগতো দেখে যে এরকম একজন, মানে আজ থেকে প্রায় 26-27 বছর আগের ঘটনা বলছি, 1999-2000 সাল। মানে সময় তো অনেকটা আলাদা ছিল সেই সময়, আমিও তখন অনেক ছোট ছিলাম। এবং একজন মহিলা হয়ে তিনি রোজ গ্রাম থেকে শহরে যাচ্ছেন থিয়েটার করতে, এইটাই একটা অভিনব, মানে আমার কাছে এবং গ্রামের অনেকের কাছে এটা অন্যরকম ছিল। ওইটা আমি দেখতাম মাকে, ওইটা আমার খুব আনন্দ হতো। এবং মায়ের সঙ্গে কয়েকটা থিয়েটার দেখতে যাওয়ার সুবাদে তখন আমার না ওই বিভিন্ন চরিত্র, তারা বিভিন্ন রকমভাবে কথা বলতো, ওইটা খুব মজা হতো, মানে মজা লাগতো দেখতে। তো এরকম আমাদের স্কুলে অনুষ্ঠান হয়, বার্ষিক অনুষ্ঠান, সেইখানে নাটক হবার একটা চল ছিল। আমার মায়ের ওপর দায়িত্ব পড়তো, মায়ের ওখানে এসে অনেকে তালিম নিত এবং মা সবাইকে শেখাতেন, একটা নাটক তৈরি করা হতো। সেখানে আমিও অভিনয় করেছি, ওই অবাক জলপান, ঠিক ঠিক। তো সেইটা দিয়ে আমার শুরু বলা চলে। এবং আমার মানে আনন্দের জায়গা হতো যে ওই একজন মানুষ কি করে প্রত্যেকটা গল্পে নতুন রকম চরিত্র অভিনয় করছে, সেটা হয়ে উঠছে। হ্যাঁ, ফলে অভিনয়ের সম্পর্কে আরও যে নানাবিধ জ্ঞান, সেটা তো আরও বড় হতে হতে বুঝেছি। কিন্তু প্রথম যে ভালো লাগার জায়গাটা, যে আশ্চর্য হওয়ার জায়গাটা, মুগ্ধ হওয়ার জায়গাটা, সেটা হচ্ছে যে একজন মানুষ অন্যরকম মানুষের জীবনে গিয়ে ঢুকছে
এবং সেটাকে ফুটিয়ে তুলছে এবং সেটা আরও 10 জন মানুষকে 100 জন মানুষকে আনন্দ দিচ্ছে। তো তারা যখন তাদের ওই হাসি মুখগুলো যখন দেখতাম বা যখন শেষ হয়ে যেত নাটকটা, তারপর তারা যখন এসে বলতো, ওইটা একটা আলাদা ভালো লাগা তৈরি হতো। এবং পুরো প্রসেসটা এখান থেকেই তোমাকে পরের প্রশ্নটা করব। তুমি জলপাইগুড়ি থেকে কত সালে মোটামুটি পাকাপাকিভাবে কলকাতায় এলে? 2013 সালে। 13 সালে, মানে 13 বছর আগে। তো এবার এই যে জলপাইগুড়ির একটা মফস্বল শহর এবং কলকাতা একটা বিরাট মহানগরী, পুরোটা চোখের সামনে একদম আলাদা একটা দৃশ্য। তো এই যে তুমি ওখান থেকে একটা বিরাট মহানগরীতে এলে, এখানকার নতুন জীবনযাপনে অভ্যস্ত হলে, এটা তোমাকে মানুষ এবং শিল্পী হিসেবে কতটা প্রভাবিত করেছে? অবশ্যই, মানে আমি যখন মফস্বলে থাকতাম, আমি প্রথমে গ্রাম দিয়ে শুরু, তারপর মফস্বল, মানে জলপাইগুড়ি শহরে এলাম। আধা শহর বলা যায়, কারণ স্মল টাউন বলতে যেটা বোঝায়। তো জলপাইগুড়ি সেরকম ছিল। সেখানকার মানুষদের জীবনযাপন আবার একটু আলাদা। আমি যখন সেখানে অভিনয় করছি বা সেখানে যখন আমি প্রতিদিনের কাজ, যেমন পড়াশুনো করতেই মূলত শহর থেকে শহরে আমি এসছি, তো তখন প্রশ্নগুলো আলাদা হতো। মানুষের সঙ্গে মানুষের প্রতিদিনের যে মিথস্ক্রিয়া, যে আন্তঃসম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়া, সেইগুলো বদলাতে শুরু করে। এবং যখন মফস্বল থেকে যখন আমি এত বড় শহরে এলাম, এই মহানগরীতে এলাম, সেটা এসেছিলাম পড়াশোনার জন্যই শুধুমাত্র। কারণ তখন আমার আবার একটু পড়াশোনার প্রতি বেশি আগ্রহ নেই, এখনো আগ্রহ আছে পড়াশোনার প্রতি, কিন্তু একদম প্রথাগত যে একাডেমিক্স যেটাকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, সেই দিকে আমার বেশি ঝোঁক ছিল। আমি সেইটা করতেই মূলত কলকাতায় আসা, এবং আমার দাদা থাকতো এখানে কলকাতায়, তো দাদার সঙ্গে থাকা শুরু করা, তারপরে মা বাবা সকলেই আমরা চলে এলাম এখানে। কিন্তু ওই যে বড় শহরে আসার পর এখানকার নানা ঘাত প্রতিঘাত, নানান রকম ঘটনা, সেইগুলো কিন্তু আমার মনের ভেতর ধীরে 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 জমতে শুরু করে। এবং মানে একটা বড় শহরে আসার পরে যেটা হয়, নতুন বন্ধু, পুরনো বন্ধুদের ছেড়ে রেখে আবার নতুন একটা বন্ধুত্ব পাতানোর জায়গা। কারণ আমার কাছে অনেকটাই অচেনা, অনেকটা বলবো না, পুরোটাই অচেনা জগৎটা কিরকম। আমি খুব ভালো রাস্তা চিনতাম না কলকাতায়। আমার দাদা থাকতো অনেক দীর্ঘদিন ধরে, 2005 থেকে, কিন্তু আমি তো খুব একটা কলকাতায় আসতাম না, বছরে 1-2 আসা হতো, ফলে আমি কিছু চিনতাম না। এখানে এসে দাদা কিছুটা জিনিস চেনালো, আরও যেটা চেনালো আমার বন্ধু। এবং তোমার মধ্যে যে একটা চরিত্রকে নির্মাণ করার যে প্রক্রিয়া, সেটা ওই কলকাতায় আসার পর নানাভাবে একদম চরিত্র নির্মাণ করার প্রক্রিয়ার প্রাথমিক পাঠ আমি যেটা বললাম, আমার মা, তারপর আমার যারা গুরু ছিলেন, এখনো তারা মানে কোনো না কোনো বিষয় নিয়ে তাদের কাছে পরামর্শ নিই। তো তারা যেভাবে একজন মানুষকে মানে তৈরি করেছেন, মানে আমাকে তৈরি করেছেন, তারা বলা বাচিক থেকে শুরু করে আঙ্গিক অভিনয় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, শেখর মজুমদার, মৌসুমী মজুমদার, তারা এবং আমার মা, এই মানুষগুলোর আমার অভিনয়ের জীবনে এই মানুষগুলোর অবদান মানে ভোলার নয়। তারাই আমাকে মূলত জিনিসগুলো প্রাথমিক পাঠটা দিতে শুরু করে, যে অভিনেতা হতে গেলেই বই পড়তে হবে, মানুষকে দেখতে হবে, ঘটনা বুঝতে হবে, সময়টাকে বুঝতে হবে, অনেক বেশি বিদেশি বইয়ের সঙ্গে পরিচয়, বিদেশি সাহিত্য, বিদেশি ছবির সঙ্গে পরিচয়, অভিনয় দেখার একটা অভ্যেস তৈরি করা, তারাই কিন্তু আমাকে বলতেন। এবং সেখান থেকেই আমার শেখা। এবং একই সঙ্গে যারা আমার সহকর্মী ছিলেন সেই সময়, যারা থিয়েটার করতাম, আমরা একসঙ্গে আমরা আলোচনা করতাম, তারা এখন আমার বন্ধু। সেই মানে প্রতিদিনের এই একটা কাজ ছিল, যে কি বই পড়লি আজকে। তুমি এমন অনেকগুলো চরিত্র করেছো যারা আমাদের আশেপাশে, আমাদের ভিড়ের মধ্যে মিশে আছেন, মানে তাদেরকে খুব চট করে হয়তো আলাদা করা যাবে না। রাস্তাঘাটে, স্কুল কলেজে আমরা তাদের দেখতে পাই। আবার ধরো ব্যোমকেশে ভুজঙ্গধর দাস, সে এমন একটা চরিত্র যাকে হয়তো আমরা চট করে কোথাও খুঁজে পাবো না। ডাক্তার, সেতার বাজাচ্ছে, আবার প্রয়োজনে খুনও করতে পারে, এরকম একজন চরিত্র। আবার ভূতেরিকিতে তুমি এমন একটা ডিরেক্টরের চরিত্র করেছো যে সমস্ত তার মধ্যে একটা অদ্ভুত উড়ে ব্যাপার আছে, একটা কোয়ার্কিনেস রয়েছে তার মধ্যে, সেই চরিত্রটা আবার খুব আলাদা। তো এই দুরকমের চরিত্র করতে গিয়ে তুমি কিভাবে প্রস্তুতি নাও, সেটা একটু আমাদের বলবে? সেইটা ভুজঙ্গধর দাসের যে কথাটা তুই বললি, সেইটা প্রথমে আসি। সেইটা হচ্ছে যে যখন আমি অভিনয়, মানে আমি চরিত্রের জন্য আমি নির্বাচিত হই ওই চরিত্রটা করার জন্য, তখন আমার পরিচালক আমায় বলেছিলেন যে দুর্বার এরকম ভাবে মানে ভাবিস যে তুই যেটা বললি, একই সঙ্গে এই লোকটা ডাক্তারির ছুরিকাচি ধরে, একই সঙ্গে সে সেতার বাজায়, ফলে তারের সঙ্গে, সুরের সঙ্গে সেই হাতের একটা সবসময় সম্পর্ক আছে। আবার ও মৃৎপাত্র তৈরি করে ঠিক গল্পে, এবং
একই সঙ্গে ও খুনও করেছে ওই একই হাত দিয়ে। তোর হাতটা কেমন হবে? কারণ এইরকম চরিত্র তুই যেটা বললি একেবারে ঠিক কথা, খুব আশেপাশে, খুব আমার তো চোখে পড়ে না, খুব একটা সাধারণ মানুষ দেখতে পায় না। নিশ্চয়ই আছে এরকম মানুষজন যারা মানে যাদের বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, কিন্তু আমি খুব একটা দেখিনি। তখন আমার প্রস্তুতিটা ছিল যে আমাকে বলেছিল, পরিচালক বলেছিলেন, সৃজনশীল পরিচালক যিনি ছিলেন অনির্বাণ দা, তিনি বলেছিলেন যে একটু পুরোনো দিনের ছবি দেখো, যেহেতু পুরোনো দিনের মানুষকে দেখার কোনো এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই, উপায় নেই, ফলত আমাকে তখন চেষ্টা করতে হয়েছিল একটু পুরোনো ছবি দেখা। হ্যাঁ, তাহলে সেখানকার মানুষজনরা কীরকমভাবে, সেই সময়ের মানুষরা কীরকমভাবে হাঁটাচলা করেন, কীরকমভাবে দাঁড়ান, কীরকমভাবে কথা বলেন। কথা বলার তো একটা 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 গতি থাকে, এবং সেই গতিটা নির্ভর করে শ্বাস প্রশ্বাসের ওপর। তো খুব ভালো করে সেইটাকে অবজার্ভ করা, দেখা যে শ্বাস প্রশ্বাসের যে ছন্দটা সেটা কীরকম। বাহ। দ্বিতীয় যেটা বললি তুই, সেইটা ভূতেরিকির একজন পরিচালক যে কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না, প্যানিক করছে সারাক্ষণ। এইটা হয়, এটা আমাদের মানে জগতে যারা পরিচালক তাদের সর্বক্ষণের সঙ্গী হচ্ছে অ্যাংজাইটি, উদ্বেগ, স্ট্রেস, একটা উদ্বেগ, সারাক্ষণের একটা উত্তেজনা। তো সেইটা থাকে। আমি প্রথম যখন চরিত্রটা পাই, আমায় দেওয়া হয়, পরিচালক যখন বললেন তোমার জন্য এটা বেছেছি, তুমি কি এই চরিত্রটা মানে করবে, মানে তখন আমি জিনিসটার মধ্যে যখন আমি নির্বাচিত হই, এবং তখন আমার কাছে প্রথম প্রশ্ন ছিল যে এটাকে আমি কি করে আমি মানে জিনিসটাকে একদম ওই রকমভাবে হবে, একজন পরিচালকই যাতে মনে হয়। তো আমি তখন অবজার্ভ করলাম আমার আশেপাশে বেশ কিছু পরিচালক যারা ডিরেক্ট করেছেন আমার, তাদের কথা মনে করলাম আমি, কারণ নাম এখন নিচ্ছি না, কারণ তাহলে একটু মানে ঠিক হবে না, কারণ এক একজন এক এক রকম। কেউ প্রচন্ড উত্তেজিত, কেউ প্রচন্ড হাসে, কেউ প্রচন্ড বিরক্ত হয়, কেউ কোনো জিনিস নিয়ে প্রচন্ড ফিনিকি। তো এই সমস্তটার মিশেল ছিল হচ্ছে ওই সঞ্জয় লীলা ব্যানার্জি ভূতেরি, যে সারাক্ষণ ওর যে মানে যারা কাজ করছে ওদের সাথে, ওর যে সঙ্গীরা, তাদের উপর কোনো না কোনো বিষয় নিয়ে একটু বিরক্ত হয়েই আছে, আরে কি হচ্ছে, ওটা কি হচ্ছে। ফলে আমি ওইটাকে তখন মিশিয়েছিলাম, মানে একটা দৃশ্যে সে ভূত দেখে চমকাচ্ছে পরে, তার প্যানিকটা আগে আর কি, যে মানে বাড়ি মানে কেউ কোথাও নেই, টাকা পাওয়া যাবে কোত্থেকে, প্যানিকটা আগে করছে। ঠিক কথা। ফলে ওই আশপাশ থেকে তখন এসছে ওই রেফারেন্সটা, ওই সূত্রটা আমি আশপাশের লোকজন থেকে আমি পেয়েছি। আরেকটা যেটা বললি, আরেকটা আমি মাঝখানে আরেকটা চরিত্র যেটা খুবই সাধারণ, তালমার রোমিও জুলিয়েটের তপন, যে ও ট্রাভেল এজেন্ট, ওখানে আবার আমি ওই রকম মানুষকে দেখেছি আমার গ্রামে, যারা সারাক্ষণ ব্যস্ত থাকে সংসার নিয়ে, কাজ নিয়ে, ব্যবসা নিয়ে, এবং কিছু না কিছু মানে খটামটি লেগেই থাকে। লোকটাকে এসে বলছে বাঘ দেখতে পাইনি, সেটাও তোমার দোষ। হ্যাঁ, মানে একজন পর্যটক, সে বাঘ দেখতে পায়নি, সেটার জন্য আমাকে গালমন্দ করছে। তখন আমার উত্তরটা এরকম ছিল যে আমি নিজে বাঘ সেজে যাচ্ছি তাহলে। এছাড়া টেক্সট তো হেল্প করে অবশ্যই, মানে যে টেক্সটটা আমাকে দেওয়া হয়েছে অভিনয় করার জন্য, যে ওয়ার্ল্ডটার কথা বলা হচ্ছে, যে দুনিয়ার কথায় আমরা ঢুকে অভিনয় করব, মিজরাপোলের একরকম দুনিয়া, তালমার রোমিও জুলিয়েট একরকম দুনিয়া, আবার ভূতেরিকিতে দুনিয়াটা একদম সম্পূর্ণ আলাদা, কুহেলিতে ওটাতেও আবার দুনিয়াটা খুব অন্যরকম। ফলে আমাকে প্রথম জায়গা থেকে ওইটা করে যে দুনিয়াটা কেমন, সেই দুনিয়ায় ঢুকছি কিন্তু পরিচালক, লেখক এবং সেই চরিত্রের মধ্যে দিয়ে, তারপর আমি উপাদান খোঁজার চেষ্টা করি। তোমাকে যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তুমি আবৃত্তি করো, খুব ভালো আবৃত্তি করো, এবং তুমি লেখকও। মানে এখন সিনেমা সিরিজে আমরা তোমাকে লেখক হিসেবে পাচ্ছি, এছাড়া গত বইমেলায় তোমার একটা বই প্রকাশিত হলো। তো আমার দুটো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে, এখন তো তোমাকে আমরা অডিও স্টোরির জগতেও তোমার গলা শুনতে পাচ্ছি আমরা, সেখানেও তোমার অভিনয় আমাদের মুগ্ধ করছে। এই যে তুমি আবৃত্তি করতে এতদিন ধরে, সেই প্রশিক্ষণটা, সেই তালিমটা তোমাকে এই কণ্ঠাভিনয়ের জগতে কতটা সাহায্য করেছে, এটা একটা। আর দুই, একজন লেখক তো একটা নিরপেক্ষ দূরত্ব থেকে না পুরো লেখার জগৎটাকে দেখতে পান, চরিত্রকে দেখতে পান, সেই লেখক সত্তাটা তোমার অভিনয় সত্তাটাকে কতটা পুষ্ট করেছে? আমি আবৃত্তি কখনো শিখিনি। আচ্ছা। আমি আমার ছোটবেলা থেকে যেটা বললাম, আমার শিক্ষক এবং আমি যাদের থেকে তালিম নিয়েছি অভিনয়ের, তারা আমাকে সবসময় একটা করে বইয়ের কথা বলেছে, এইটা পড়ো, কবিতা পড়ার একটা মানে অভ্যাস আমার মানে অনেকটা, মানে যখন আমি স্কুলে পড়ি সেই সময় থেকেই একটা ছিল। কবিতা পড়া বা উচ্চারণ করা, সেইটা এবং নিজে কানে শোনা, সেইটা আমাকে থিয়েটার, মানে যখন আমি থিয়েটার করছি, অভিনয় শিখছি, সেইটা কিন্তু আমার যারা শিক্ষকরা ছিলেন
তারাই কিন্তু বারবার করে আমাকে সেই অভ্যাসটার মধ্যে দিয়ে নিয়ে গেছে, যে কবিতা পড়ার অভ্যেসে। সেইটা আমাকে অভিনেতা হিসেবে প্রচণ্ড হেল্প করেছে, সাহায্য করেছে। তার কারণ প্রত্যেকটা শব্দের তো আলাদা আলাদা অভিঘাত হয়, প্রত্যেকটা বাক্যের, মানে একটা কবিতার কথা বলছি, এবার কবিতার মধ্যে কিছু অর্থ থাকে, সেই অর্থগুলো তো মানুষ ভেদে, ব্যক্তিভেদে তো পাল্টে যায়। আমি যেতে পারি, কিন্তু কেন যাব, আমি যেরকমভাবে দেখি তুই হয়তো অন্যভাবে দেখিস, তাই তো হবে। সেটাই কবিতা শিল্পের মজা। একেবারেই তাই। ফলত আমার ইন্টারপ্রিটেশনটা, সেইটা আমার উচ্চারণ থেকে কখনো সেইটা বদলে যায়। এবং আরেকটা, যেটা কবিতার একটা অনন্ত আকাশ আছে, তো সেই আকাশটা দেখতে পাওয়া কবিতা পড়ার সঙ্গে সঙ্গেই, সেইটা অভিনেতা হিসেবে আমার দৃষ্টিটা আরও প্রসারিত করেছে সবসময়। তো ওই আকাশটা, মানে এখনও আমি বলছি, আমি তো কিছুই দেখিনি, আমি চেষ্টা করি সবসময় সেইটাকে ধরবার। কারণ যে কোনো কবিতা আমি এমনি রোজই পড়ি, কবিতা আমার খুবই একটা প্রিয় সময় কাটে কবিতা পড়ে। তো এটা আমাকে যেমন সাহায্য করেছে অভিনয়ে, এটা হচ্ছে তোর প্রথম প্রশ্ন আমাকে সবসময়। আর দ্বিতীয়টা লেখক সত্তাটা কি করে অভিনেতা লেখক সত্তাটা খুবই, মানে দুরকমভাবে আমাকে সাহায্য করে। এক হচ্ছে আমি আমার অভিনয় সত্তাও লেখক সত্তাকে সাহায্য করে, আবার লেখক সত্তাও আমার অভিনেতা সত্তাকেও সাহায্য করে। প্রথমে বলি যে একজন লেখক, তিনি তো একটা দুনিয়ার কথা ভেবেছেন, যে এই দুনিয়াতে এই চরিত্রগুলো এরকম আচরণ করবে, গল্পটা এরকমভাবে এগোবে, এই সংলাপটা বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন ওর এটা মনে হচ্ছে, এইভাবেই বলবে, এই কথাগুলোই বলবে, এই শব্দটা ব্যবহার করে এই উচ্চারণটাই করবে। লেখক ভেবে একটা দৃশ্য তৈরি করেছেন। সেটা যখন আমি অভিনয় করতে যাচ্ছি, আমি নিজে যেহেতু লেখক, তখন অভিনেতা হিসেবে আমার মাথায় আসে যে আমি তো নিজে লেখক, আমি কি ভাবতাম, তিনি কিভাবে লিখতে পারেন, তিনি কিভাবে দেখেছেন, আসলে সময়টাকে কি করে দেখেছেন, এই স্পেসটাকে কি করে দেখেছেন, জায়গাটাকে কি করে দেখেছেন। আমি তখন চেষ্টা করি একটু বুঝবার, লেখকের দিক থেকে যে ঢোকার চেষ্টা করি। এইটা আমাকে সাহায্য করে। এবং একই সঙ্গে আমাকে আমার অভিনেতা সত্তাও লেখক সত্তাকে প্রভাবিত করে। অনেক সময় প্রভাবিত বলবো না, সাহায্যও করে। যেমন যখন আমি লিখি, তখন আমার মনে হতো যে অভিনয় করার সময় না, এই শব্দগুলো বা এই বাক্যটা এরকমভাবে বললে বেশি অভিঘাত তৈরি হয়। তো আমি লেখার চেষ্টাটা ওইভাবেই করি, যে এই যে আমি তোকে একটা কথা বলছি, এখন স্বাভাবিকভাবে এই চরিত্রটা কিরকম করে বলতে হবে। হ্যাঁ, মানে তো বাক্যের একটা ওই যেটা হয় সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এটা যে এই যে আমি তোকে এখন কথাটা বলছি, তোকে আমি এখন কথাটা বলছি, এই যে দুটো পাল্টে গেল। হ্যাঁ, তোকে তো বলছি আমি তো তোকে বলছি, এই যে পাল্টে যাওয়াটা তখন অভিনেতা হিসেবে যখন আমি বলেছি, এটা কখনো কোনো জায়গাতে কোনো কাজের সময়, লেখার সময়, তখন আমার মনে হয় এটা বলেছে, এইভাবে লিখলে বোধহয় অভিনেতা যিনি অভিনয় করবেন তার বোধহয় একটু সুবিধা হবে। তাহলে এইটা মানে দুদিক থেকেই আমাকে সাহায্য করেছে শিল্পী হিসেবে। আর যখন ধরো মানে এমন একটা টেক্সট লিখছো যা অভিনীত হবে না, সেটা হয়তো একটা কবিতা বা একটা গদ্য, সেই ক্ষেত্রে কি অভিনয়ের যে প্রশিক্ষণ বা অভিনয়ের যে তালিম, অভিনেতা হিসেবে দুনিয়াটাকে দেখবার যে লেন্স, সেটা কি সাহায্য করে? সাহায্য বলবো না, সাহায্য তো অবশ্যই কোনো না কোনোভাবে সেই সাহায্যটা তো করছেই। আমার কাছে তখন, আমি যদি একটা গল্প লিখি বা আমি যে বইটি লিখেছি, সেইটা যখন লিখেছি, সেখানে যে কোনো অভিনেতার সত্তা আমায় হেল্প করেনি এমনটা নয়। আমি হয়তো আমার মানে কি বলবো, মানে আমার সাবকনশিয়াসে, মানে আমার কোনো অবচেতনে আমার হয়তো হেল্প করেছে, কিন্তু আমি মানুষ হিসেবেই দেখেছি সেই সময়টা, সেই সময়টাকে ধরে রাখার জন্য আমি যে লেখাগুলো আমি লিখেছি, সেটা তখন আমাকে, মানে মানুষ হিসেবেই আমাকে সাহায্য করেছে। আমাকে আলাদা করে তার জন্য যে অভিনেতা হতে হবে বা অভিনেতা হিসেবে ভাবতে হবে, তাহলেই আমাকে হেল্প করবে, এমনটা আমার মনে হয় না। সোশ্যাল মিডিয়া এসেছে এবং আমরা সারাক্ষণ বহু মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঠিক তাদের কথা পড়তে পাচ্ছি। তুমি ধরো একটা কাজ করলে বা কিছু একটা পোস্ট করলে, সেখানে অনেকে তাদের মতামত জানালেন, কিন্তু মানে তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এসে মানুষকে পর্যবেক্ষণ করার পরিসরটা আরও বেড়ে গেছে? হ্যাঁ, তা তো করেছে। কারণ মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমি যে মানুষটাকে দেখছি, যে মানুষটা এটা লিখছে, বাস্তবে অনেক সময় সেটা সে বলে না। ফলে মানুষের আরেকটা প্রকৃতি সম্পর্কে আমি পরিচিত হচ্ছি, যে বাস্তবে বলছে এটা ভালো বা ভালো কথা, পলিটিক্যালি বলে না, কারেক্ট থাকার, একটা রাজনৈতিকভাবে সঠিক থাকার চেষ্টা করে, কারণ সেটা লিখিত রূপে থেকে যায়, দীর্ঘদিন ধরে থেকে যায়। ফলত চেষ্টা থাকে সবসময় মানুষের পলিটিক্যালি কারেক্ট থাকার। এবং যখন মানে ব্যক্তিগত পরিসরে আমি যখন কোনো মানুষকে দেখি, সেই একই মানুষকে, এবং হয়তো আমি নিজেকেও এটার বাইরে রাখতে, আমি নিজেকেও তো দেখি,
বা নিজেকেও সবসময় বিচার করতে হয়, দেখতে হয়। তখন আমি দেখেছি যে তখন সেইগুলোর আশেপাশে যায় না অনেকেই। কিন্তু এটা আমি খারাপ বলছি না, আমি বলছি না যে এটা ভালো বা খারাপ, আমি সেটাতে যাচ্ছি না। আমি বলছি এটা একটা নেচার, মানুষের একটা বৈশিষ্ট্য। প্রকৃতি, এটা বৈশিষ্ট্য। এইটা আমাকে মানে এটা আমাকে কখনো কখনো আমাকে চমৎকৃতও করে, আমার কখনো কখনো এটা আমাকে ভালো লাগে যে আচ্ছা এরকমটাও তাহলে এটা যদি ভার্চুয়াল ওয়ার্ল্ড না থাকতো, সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে এই দিকটার সঙ্গে পরিচিত হতাম না হয়তো। ফলত আমি মানে একজন মানে দেখার জায়গা থেকে, একজন মানুষ হিসেবে দেখার জায়গা থেকে আমার কাছে তো পরিসরটা বেরিয়েছে, এটা আমি বলতে পারি। কিন্তু এতে করে আবার কিছু মানে এর উল্টো দিকও রয়েছে। অবশ্যই তা তো রয়েছে। যেমন মানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে কোথায় মানুষ থামতে হবেন বা না সেটা তো সময়ের, যেহেতু এটা কি বলবো, মানে এটা সময়ের এখন এক একটা সময়ের এক এক রকমের বৈশিষ্ট্য থাকে। এই সময়টাও তাই, এই সময়টা এরকম ভাবেই হওয়ার কথা ছিল হয়তো, কারণ এত আবিষ্কার। এ তো আমাদের ছোটবেলায় রচনা লিখতাম, বিজ্ঞান আবিষ্কার না অভিশাপ, আশীর্বাদ। আশীর্বাদ না অভিশাপ। খুব ভালো বললে এটা। আর ঝটিতে কিছু প্রশ্ন করবো এবার। একদম। সেটা হচ্ছে যে তুমি তো এতগুলো চরিত্র করেছো, মঞ্চ, পর্দা, অডিও, এর মধ্যে এমন কোনো চরিত্র আছে যেটা করার পর মনে হয়েছে যে এই চরিত্রটা ব্যক্তি দুর্বার শর্মার সব থেকে কাছাকাছি থাকা একটা চরিত্র, এক বা একাধিক? হ্যাঁ, এটা হয়েছে। ওই যে তপনের কথা বললাম, তালমার রোমিও জুলিয়েটে, ওটা আমার খুবই কাছাকাছি একটা চরিত্র। মানে আমি বলছি না ওটাই আমি, এরকম বলছি না, কিন্তু আমি ওর মধ্যে যে মানে কি বলবো, মায়ের একরকম ভালোবাসা হয় না, দিদির একরকম ভালোবাসা হয়, বোনের একরকম ভালোবাসা হয় ভাইয়ের প্রতি বা তার ছোট বোনের প্রতি বা তার সন্তানের প্রতি, ওই রকম একটা মমতা ওই চরিত্রটার মধ্যে ছিল, তার বন্ধুর প্রতি, বন্ধুর ভাইয়ের প্রতি, এবং ওই পরিবারের প্রতি, যে পরিবারের সঙ্গে এতদিনের ওর সম্পর্ক, এবং অবশ্যই ওর স্ত্রীর সঙ্গে। ফলে ওই চরিত্রটা শুধুমাত্র পুরুষ একটা চরিত্র হয়ে থাকেনি, মানে তার আমার কাছে আমি যখন সেটাকে দেখেছিলাম, আমার কাছে এটা খুব একটা মানে একটা কি বলবো, একটা এমন একটা চরিত্র যেটা সব কিছু পেরিয়ে যাওয়ার মতো। আর এটা কি মানে একটা কারণ যে ধরো তালমা তোমার মানে প্রায় নিজের একটা ভুবন বলা চলে, এবং সেখানকার প্রেক্ষাপটে তুমি একটা গল্প লিখেছো, সেটা সারা বাংলা, সারা দেশের মানুষের কাছে পৌঁছচ্ছে, তো সব মিলিয়েই কি পার্সোনাল স্পেসটা তৈরি হয়েছিল? একেবারে, সেটা তো মানে সেটার একটা গল্প। ওই তালমা নদী আমার ছোটবেলা, এবং আমি ওই নদীর পাশেই বড় হয়েছি, ওখান দিয়ে রোজকার যাতায়াত, লোডশেডিং হতো, অন্ধকারে হতো, জোনাকির আলোয় বাড়ি ফেরা মায়ের সঙ্গে, দাদার সঙ্গে, সবটা মিলেমিশে আছে চরিত্রটার মধ্যে। কেমন লাগছিল মানে তুমি যে শৈশবটা কলকাতায়, শৈশবটা ছেড়ে কলকাতায় এলে, এবং যে শৈশবটাকে আমরা কেউই আর কোনোদিন ফিরে পাবো না, সেই শৈশবের জায়গাটার কথা যখন গোটা বাংলা দেখতে পাচ্ছেন, গোটা দেশ দেখতে পাচ্ছে, কেমন লাগছিল? আনন্দ তো হয়, খুবই আনন্দ হয়। এবং আমি খুবই ব্যক্তিগতভাবে আবেগপ্রবণ মানুষ, ফলে এইটা যে ঘটেছে, আমার লেখা এত বড় জায়গায় এত মানুষ দেখেছেন এবং সমাদৃত হয়েছে, সমালোচনা হয়েছে, সেইটা আমার কাছে একটা বড় পাওয়া, বড় প্রাপ্তি, এবং সেটা আমাকে আরো বেশি আবেগতাড়িত করে। তোমার একটা জাদুকরের চরিত্র করবার খুব ইচ্ছে আছে, যে কোনো রকমের জাদুকর। তো জানতে চাইবো যে সেই ইচ্ছেটা কি এখনো রয়েছে, নাকি তার সঙ্গে আরো কোনো চরিত্র যুক্ত হয়েছে যেটা দুর্বার শর্মা খুব মনে প্রাণে করতে চায়? সেটা তো আছেই, এরকম আরো মানে আমি বলছি এই যে জাদুকরের চরিত্রটা, সেইটা আছে, মানে সেটা তো ইচ্ছেটা এখনো আছে, যে আমার করার খুবই ইচ্ছে। এবং একই সঙ্গে মানে আরো কিছু জিনিস যোগ হয়েছে এটার সঙ্গে, যেমন কোনো খেলোয়াড়, আমি যেহেতু খেলতে খুব ভালোবাসি ছোটবেলা থেকে, মানে ফুটবল, ক্রিকেট দুটোই, আমার বাবা মা কোনোদিনও নিষেধ করেনি খেলার জন্য, পড়াশোনার সাথে খেলাধুলাটাও করতে বলেছে। ফলে কখনো যদি এরকম সুযোগ হয় একটা খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করলাম, সেটা মানে সেটা কি ধরো স্পোর্টস বায়োপিক হতে হবে নাকি খুব, না সেটা নাও হতে পারে, সেটা নাও হতে পারে। আচ্ছা, আমি একটি ছবি করলাম সাম্প্রতিককালে, যেখানে ফুটবল খেলার একটা ম্যাচ ছিল, সেটা আমার খুব আনন্দ হয়েছে। পছন্দের একটা চরিত্রের কথা বললি, আমার একটা মানে সাম্প্রতিককালে ছবিটি এখনো বেরোয়নি, একটি চরিত্র করলাম, অভিনয় করলাম, সেটাও খুব কাছে। একটি মানুষকে শুধু সন্দেহের বশে, সে হয়তো কিছু করেইনি, সে মানে তার জীবনে একটা অদ্ভুত ক্রাইসিস নেমে আসে, সংকট নেমে আসে, তার কোনো উত্তর নেই তার কাছে, সে
শুধুমাত্র ওইটাকে ও সারাক্ষণ চেষ্টা করছে জুঝবার, এরকম একটি চরিত্র আমি অভিনয় করলাম। বাহ। তো সেইটা আমার অত্যন্ত কাছে, ওটা আমার খুব ব্যক্তিগত একটা অদ্ভুত মানে সময়ের মধ্যে দিয়ে নিয়ে গেছিলো ওই চরিত্রটা। আমার কষ্ট হয়েছে চরিত্রটাকে করতে, অভিনয় করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। এটা আমার খুব মানে খুব অল্প কিছু চরিত্র করতে গিয়ে এটা হয়েছে, তার মধ্যে এটা মানে আমাকে কষ্ট দিয়েছে প্রসেসটা ব্যক্তিগতভাবে। তুই বললি বলে আমি সেই কথাটা এখন আমি বললাম আর কি প্রসঙ্গান্তরে। হ্যাঁ, মানে তোমার খেলা নিয়ে যে অবসেশন, ক্রীড়া প্রেম, সেটা তো তোমাকে যারা চেনেন তারা জানেনি। তো মানে খেলা থেকে কখনো আর্টিস্ট হিসেবে ইন্সপিরেশন নাও? মানে এই যে ধরো বার্সেলোনার খেলা, হ্যাঁ, মেসির খেলা, আর্জেন্টিনার খেলা। মেসি তো আমার ইন্সপিরেশন আর কি, এবং মেসি একজন আর্টিস্টও। অবশ্যই, এমনি কোনো সন্দেহ নেই। মেসির সব থেকে যেটা মানে আকৃষ্ট করে সেটা হচ্ছে ওর দেখা, ওর ভিশন, কি করে দেখছে চারিদিক, চোখ বন্ধ করে আছে কিন্তু আশপাশ পুরোটা জানেও কোথায় বলটা দেবে। এটা একজন অভিনেতার থাকা দরকার। তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন, যে আমাদের এই আড্ডাটা তো বহু মানুষ দেখবেন এবং তাদের অনেকে অভিনয় করছেন বা অভিনয় করবার বাসনা রাখেন, এরকমও অনেক মানুষ রয়েছেন। তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? আমি একেবারেই জ্ঞান দেওয়ার মতো কিছু বলতে চাই না, শুধুমাত্র একটা কথাই বলতে চাই, যেটা আমার মনে হয় একজন শিল্পীর করা উচিত, সেটা সৎ থাকা, তার ক্রাফটের প্রতি, তার চিন্তনের প্রতি, তার চেতনার প্রতি, এবং সজাগ থাকা। ধন্যবাদ দুর্বারদা, তুমি আমাদের এতটা সময় দিলে। অনেক ধন্যবাদ। এবং তোমার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। আমাদের আজকের আড্ডা এই অবধি। আপনারা দেখতে থাকুন দূরদর্শন বাংলা। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা।